নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটা বানাবো সেটা খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের পক্ষে বর্তমান জীবনের সাথে এটা খুবইভাবে সাজুজ্য এবং প্রতিনিয়তই আমরা এটার সাথে এটা সম্পর্কে কিউরিসিটি থাকে এবং এই সমস্যাটা নিয়ে আমরা ভুগি। আমি এর আগের ভিডিওতে হার্ট ব্লক নিয়ে একটা ভিডিও করেছিলাম। তখন আমি বলেছিলাম যে হার্ট অ্যাটাক নিয়ে একটা ভিডিও আমি করব। অ্যাকচুয়ালি আজকে আমি হার্ট ব্লক, হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক এই তিনটে বিষয় নিয়ে একটা তুলনামূলক আলোচনা বা একটা ভিডিও করব, যেটা থেকে এই তিনটে ইস্যু সম্পর্কে একটা সম্যক ধারণা আপনারা পেতে পারেন। এবং যারা স্টুডেন্টরা আছেন তারা তাদের বিশেষ করে 11-12 বা মেডিকেল বা 9-10-এর ক্ষেত্রে অল্প হলেও এই যে হার্ট স্ট্রোক বা হার্ট ব্লক এবং ব্রেন স্ট্রোক জিনিসটা কীভাবে হয়, কীভাবে এটা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, যদিও সবটা আমাদের হাতে থাকে না এবং তিনটে বিষয়ই খুবই জটিল বিষয়। তবুও আপনাদের জন্য বোঝাবার স্বার্থে যতটা সম্ভব সোজা করে আমি বিষয়টি আপনাদের কাছে আজকে উপস্থাপনা করছি। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে খুবই উপকৃত হবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তা প্রথমে আমি হার্ট ব্লক সম্পর্কে আগের একটা ভিডিও পুরো করেছিলাম, ওটা সম্পর্কে অল্প একটু ঝালিয়ে নিই ব্যাপারটা। হার্ট ব্লকটা কি? হার্ট ব্লকটা হচ্ছে গিয়ে আমরা যদি হার্টটাকে দেখি, মানবদের হার্টটাকে দেখি, হার্টের চারটে চেম্বার থাকে, দুটো অলিন্দ, দুটো নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, ঠিক আছে? এইবার কি হয়, অলিন্দ থেকে নিলয়ের দিকে অলিন্দর মধ্যে কি থাকে, দুটো নোড থাকে। একটা হচ্ছে এসএ নোড বা সাইনোঅরিকুলার নোড, আর একটা হচ্ছে এবি নোড বা আর্ট্রিওভেন্ট্রিকুলার নোড। এই এসএ নোড থেকে একটা ইলেকট্রিসিটি তৈরি হয়, যেটা তরঙ্গাকারে অলিন্দ থেকে নিলয়ের দিকে প্রবাহিত হয় এবং যার ফলে এই পিণ্ডটা সংকোচন প্রসারণ ছন্দময় নিয়ামক গতি দিয়ে হতে থাকে। এটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে কোনো কারণে এই যে তরঙ্গটা অলিন্দ থেকে নিলয়ের দিকে প্রবাহিত হয়ে গিয়ে কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে যে অবস্থা বা সিচুয়েশানটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে গিয়ে আপনার হার্ট ব্লক। সেই সিচুয়েশানটাকে বলা হয় হার্ট ব্লক। এবং সেক্ষেত্রে এটা হয় অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এসএ নোডের যে তন্তুগুলো থাকে, সেক্ষেত্রে যদি তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি দেখা যায় বা কোনো ইমপালস নিয়ে যেতে বাধা হয়, তখন এই জিনিসটা সৃষ্টি হয়। তার পরবর্তী ক্ষেত্রে এসএ নোডের ডিস্টার্বমেন্ট হলে আমরা ডাক্তারবাবুর কাছে আপনারা যান, ডাক্তারবাবু ইসিজি থেকে বুঝতে পেরে যান যে হার্ট ব্লক হয়েছে, তখন ওনারা নির্দিষ্ট ওষুধ দেন। এবং এসএ নোডের পরিবর্তে আর একটা নোড থাকে এভি নোড, যেটাকে আর্ট্রিওভেন্ট্রিকুলার নোডও বলে বা এটা অনেক সময় রিজার্ভ পেসমেকারও বলে। কিন্তু এই দুটো জিনিসই যদি কোনো কারণে কাজ করতে না পারে, তখন ডাক্তারবাবুর মত অনুযায়ী ডাক্তারবাবু পেসমেকার সাজেস্ট করেন, যে পেসমেকারটা কৃত্রিমভাবে হৃৎপিণ্ডে পেস তৈরি করে বা সংকোচন প্রসারণ সৃষ্টিতে সহায়তা করে। এবং আমি আগে বলেছিলাম যে মানুষের শরীরের মধ্যে যে এসএ নোডটা আছে ইনবিল্ড, সেটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে গিয়ে এই পেসমেকার লাগালে মানুষের আগের মতো আর শারীরিক পরিশ্রম করার ক্ষমতাটা থাকে না, বিশেষ করে ইলেকট্রিক সার্কিট বা অন্য কিছু থেকে তাদেরকে দূরে থাকতে হয়। এটাই একটা ডিফারেন্সিয়েশন থাকে। এইটুকু মোটামুটি আমি একটু সংক্ষেপে হার্ট ব্লকটা সম্পর্কে আপনাদের বললাম, যেহেতু হার্ট ব্লকটা সম্পর্কে আগে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। এইবারে আসছি হার্ট অ্যাটাক জিনিসটা খুবই জটিল বিষয়। আমি যতটা পারবো সোজাভাবে আপনাদের কাছে উপস্থাপনা করব এবং আশা করি আপনাদের পক্ষে এটা বোধগম্য হবে, মগজের সহায়তা হবে। হার্ট অ্যাটাক এই কথাটা আমরা ছোটোবেলা থেকে শুনলেই মনের মধ্যে একটা ভীতি জন্মায় যে হার্ট অ্যাটাক জিনিসটা কী। হার্ট অ্যাটাকের আগে আমরা হার্ট ব্লকে বলেছিলাম, একটা আমাদের ভুল ধারণা ছিল যে বিভিন্ন ধরনের জিনিস, ট্রাইগ্লিসারাইড বা অন্যান্য কিছু জিনিস ওটা বা মধ্যে আটকে গিয়ে জিনিসটা হয়, কিন্তু সেটা ভুল ধারণা। সেটা আমি আগের ভিডিওতে প্রমাণ করে দিয়েছি, এরকম কোনো ব্যাপার না যে কোনো কিছু ধমনির মধ্যে আটকে গিয়ে তার জন্য হার্ট ব্লক হয়েছে। কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যে এটা আমি বলতে যাচ্ছিলাম, হার্ট অ্যাটাক জিনিসটা আমরা ছোটোবেলা থেকে শুনি না, একটা ভয় হয়
তা জিনিসটা কী, সেটা হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক বলার এই জিনিসটা আলোচনা করার আগে আমি দুটো বিষয় বলবো। দেখবেন যে বহু অনেক মানুষ বয়স হয়ে গেছে এবং তারা তাদের লাইফস্টাইলটাও হচ্ছে কি খুবই খারাপ, কিন্তু তারা দিব্যি জীবিত রয়েছেন, সুস্থভাবে রয়েছেন। আবার অনেকেরই কম বয়স, হয়তো 35, 30, 32, তারা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেল। হ্যাঁ, তা এই জিনিসটা আমরা দেখতে পাই আমাদের সমাজের আশপাশে। এই ঘটনাটা ঘটে থাকে, প্রায়শই আমাদের কাছে আসে, কানে আসে। তা হার্ট অ্যাটাকটা বুঝতে গেলে হার্টের ভেতরের সার্কুলেশনটাকে আমাকে একটু জানতে হবে, যে হার্টের ভেতরের সার্কুলেশনটা কী হয়। কারণ দেখুন, হার্ট কী করছে, হার্ট তো পাম্প করছে, ব্লাডটাকে পাম্প করছে। সেই ব্লাডটা পাম্প করার ফলে সেই ব্লাডটা আমাদের মাথা, পা, গা, সমস্ত শরীরের মধ্যে সেই হার্টটা সার্কুলেশনের জন্য যাচ্ছে, মানে ব্লাডটা যাচ্ছে। কিন্তু হার্টেরও তো নিজস্ব কাজকর্ম করার জন্য ব্লাডের দরকার হয়, তাই না? তা সাপোজ গোদা বাংলায় যদি আমি একটা কথা বলি, যে অ্যাটাক মানে হচ্ছে যে কোনো জায়গায় অক্সিজেনযুক্ত ব্লাডটা না পৌঁছালে, সেখানে অক্সিজেন ব্লাডের অভাব দেখা দিলে যে কোষে ব্লাডটা পৌঁছাতে চাইছে সেই কোষটা ড্যামেজ হয়ে যায়। কিন্তু সেটা কি, সেটা আমি ছোট্ট করে এক্সপ্লেন করে আপনাদের বলছি। সেটা হচ্ছে, ধরুন যেটা আমি বলছিলাম, যে হার্ট কী করে, পাম্প করে ব্লাডটাকে কী করে আমাদের মাথা, পা, শরীরের বিভিন্ন প্রান্তে ব্লাডটাকে, অক্সিজেনযুক্ত ব্লাডটাকে পৌঁছে দেয়, এবং যাতে সেলে গিয়ে আমাদের অক্সিজেনটা যায়। কিন্তু হার্টেরও তো কিছু ব্লাডের প্রয়োজন আছে নিজের কাজকর্ম করার জন্য। তাহলে হার্টের স্ট্রাকচারে যদি আমরা দেখি কি হয়, যে হার্টের বললাম যে দুটো অলিন্দ, দুটো নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। এইবার কি হচ্ছে, যে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়ার ভেনা কেপা, ইম্পেরিয়ার ভেনা কেপা, করোনারি সাইনাসের মাধ্যমে কোথায় পৌঁছায় না, ডান অলিন্দে পৌঁছায়। অন্যদিকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে পৌঁছায়। এইবার কি, বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে দুটো কপাটিকা থাকে, বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে দ্বিপত্য কপাটিকা, ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে ত্রিপত্য কপাটিকা থাকে। যেখান থেকে হৃৎপিণ্ডটা যখন সংকোচন হয়, তখন অক্সিজেনযুক্ত ব্লাডটা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসে, আর কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসে। তাহলে 4টে ফেজে হয়। প্রথমে অলিন্দদ্বয়ের সংকোচন হয়, তারপর অলিন্দদ্বয়ের প্রসারণ হয়, তারপরে প্রথমে অলিন্দদ্বয়ের প্রসারণ হয়, তারপর অলিন্দদ্বয়ের সংকোচন হয়, তারপরে নিলয়দ্বয়ের প্রসারণ হয় এবং নিলয়দ্বয়ের সংকোচন হয়। নিলয় যখন সংকোচন হয়, তখন কী হয়, মহাধমনির মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তগুলো সারা দেহ কোষে ছড়িয়ে পড়ে, আর অন্যদিকে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যায়। সেখানে গ্যাসের এক্সচেঞ্জ হয়, ইন্সপিরেশনের মাধ্যমে, যে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে যে বাতাসটা লাঙে আসে, সেখান থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইডটা নিঃশ্বাস হয়ে বেরিয়ে যায়, আর অক্সিজেনটা প্রশ্বাস হয়ে ঢুকে ব্লাডের মধ্যে চলে আসে। এই মোটামুটি ব্লাড সার্কুলেশন হয় হার্টের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে, এটা আমি বললাম। এইবার যে বাম নিলয় থেকে যে মহাধমনিটা বেরিয়ে সারা দিয়ে যাচ্ছে, তাহলে এটা ধরুন একটা পাইপ রয়েছে, তাহলে একটা বড় পাইপ দিয়ে ব্লাডগুলো, অক্সিজেনযুক্ত ব্লাডগুলো সারা দেহের মধ্যে ছড়াচ্ছি। সেরকমই ছোট 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 কিছু পাইপের মাধ্যমে ব্লাড কী হচ্ছে, হৃৎপিণ্ডের ভেতরেও যাচ্ছে। হৃৎপিণ্ডের ভেতরে যে সেলগুলো রয়েছে, ঠিক আছে, সেই ছোটো 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 ভালভের মাধ্যমে ব্লাডগুলো কোথায় যাচ্ছে, হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের মধ্যে যাচ্ছে, সেখানে অক্সিজেন সাপ্লাই করছে। সেখানে হৃৎপিণ্ডের সেলের মধ্যেও হৃৎপিণ্ডের সেলের মধ্যে অক্সিজেনযুক্ত ব্লাডগুলো পৌঁছাচ্ছে, অক্সিজেন পাচ্ছে। এটা গ্লাইকোলাইজ হওয়ার ফলে অক্সিজেনের কোষগুলো আর কি কার্যকারিতা করতে পারছে। সেই যে ছোটো 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 যে পাইপগুলো এর মধ্যে ব্লাডটা যাচ্ছে, সেটাকে কি বলা হয়, করোনারি আর্টারি বলা হয়। কী বলা হয়, করোনারি আর্টারি। এর মাধ্যমে কি হচ্ছে, ছোটো 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 অংশগুলোর মধ্যে ব্লাডগুলো পৌঁছাচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে। এইবার কোনো কারণে এবার ধরুন হৃৎপিণ্ডের বাম অংশ কি ডান অংশের কোনো একটা সেলের মধ্যে দিয়ে ওই ছোটো ছোটো যে আর্টারি বা করোনারি আর্টারির মাধ্যমে দিয়ে ব্লাডটা সেলের মধ্যে পৌঁছালো না। এবার কেন পৌঁছালো না, তাহলে প্রশ্ন হবে। সেটার কারণ হচ্ছে গিয়ে ওই যে করোনারি আর্টারিগুলোতে মধ্যে ময়লা জমে মিনস, ধরুন যেটাই বলছিলাম, যে
আমরা কোনো একজন ব্যক্তি একটা আনস্টেবল লাইফ লিড করছে বা আনহেলদি লাইফ লিড করছে, যে বিভিন্ন ধরনের মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বিভিন্ন ধরনের আনহেলদি জিনিসপত্রগুলো সে তার লাইফের মধ্যে দিয়ে করতে থাকছে। তার ফলে কী হচ্ছে, সেই সমস্ত পয়জেনগুলো যেগুলো তার শরীরের মধ্যে ঢুকছে ব্লাডের থ্রু দিয়ে ওই করোনারি আর্টারিতে জমা হচ্ছে। ঠিক আছে, ওই করোনারি আর্টারিতে জমা হচ্ছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের করোনারি আর্টারির মধ্যে কোনো নোংরা নেই। নোংরা মিন্স ওই অ্যাবস্ট্রাক্টেড ম্যাটারগুলো নেই, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। ঠিক আছে, ওইখানে গিয়ে জমা হচ্ছে। এবার কি হচ্ছে, আমি যে প্রথম প্রশ্নটা করেছিলাম যে একটা 70-80 বছরের মানুষ বা 60 বছরের মানুষ যে আনহেলদি লাইফ লিড করেছে কিন্তু তার কিছু হয়নি, তারও হয়তো এই করোনারি আর্টারির মধ্যে কোনো নোংরা জমে আছে, ঠিক আছে, হয়তো বেশি জমে আছে, কিন্তু তার কিছু হলো না। কিন্তু একটা 25-30 বছরের যে রোজ হেলদি লাইফ লিড করে, বাইরের কোনো খাবার খায় না, এক্সারসাইজ করে, সে মারা গেল, তারও করোনারি আর্টারির মধ্যে যে সেও মারা গেল। কারণটা হচ্ছে, ধরুন দুজনের মধ্যেই, দুটো মানুষের শরীরের ওই করোনারি আর্টারির মধ্যেই ওই পয়জনাস জিনিসটা, ওই ময়লাগুলো তো জমতে একটা কলের পাইপের ভেতর দিয়ে যেমন জল যায়, তার নিচ থেকে যদি ময়লা জমতে বাড়তে থাকে, তাহলে পাইপের মধ্যে দিয়ে জল যাওয়ার জায়গাটা আস্তে আস্তে কমতে সরু হতে থাকে। সেরকমই ধরুন, যে লোকটা আনহেলদি লাইফ লিড করে, প্রচুর পরিমাণে অ্যালকোহল খায়, বিড়ি সিগারেট বা অন্যান্য জিনিস খায়, তার ওই আর্টারিটার ভেতরে যে ময়লার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু যে ব্যক্তিটা হেলদি লাইফ লিড করে, এক্সারসাইজ করে, বাইরের কোনো জিনিস খায় না, কোনো মদ সিগারেট গাঁজা কিছু খায় না, তার ভেনের মধ্যেও যে কন্টেন্টটা রয়েছে সেটাও রয়েছে, কিন্তু কম পরিমাণে রয়েছে। এইটাকে কিন্তু হার্ট অ্যাটাক বলা যায় না। দিজ আর নট হার্ট অ্যাটাক। তাহলে পরের স্টেপটা কী হচ্ছে, এই যে ময়লাটা জমতে বড় হচ্ছে, এটাকে আমরা বলি মেডিকেল ভাষায় ব্লার বলা হয়। কি বলা হয়? ব্লার। কোনো কারণে এইটা যদি বাস্ট করে যায়, এই পাইপের ভেতরে এই যে ময়লাটা যেমন এতটা পর্যন্ত হয়েছে, এটা যদি কোনো কারণে ব্লাস্ট করে যায়, এটা কি করে, রক্ত যাওয়ার পথটাকে কভার করে দেয়। ঠিক আছে, যার ফলে কী হচ্ছে, এখান থেকে রক্তটা যেতে পারলো না, রক্তটা পাস করতে পারলো না, তাহলে পাশে যে সেলের দিকে রক্তটার যে ডেস্টিনেশন ছিল, যে আমি এই সেলটায় পৌঁছাবো, সেই সেলটায় পৌঁছাতে পারলো না। তাহলে এই যে ব্লাডটা ফেটে গেল, এই ফেটে যাওয়ার ফলে এই কন্ডিশনটা কি বলা হচ্ছে, হার্ট অ্যাটাক। এর ফলে কী হলো, যে এই জায়গাটা গার্ড হয়ে গেল এবং অক্সিজেনযুক্ত ব্লাডটা নিকটবর্তী সেলটায় পৌঁছালো না। ঠিক আছে, যার ফলে এই সেলটা অক্সিজেন না পেয়ে ড্যামেজ হয়ে গেল, মানে মৃত্যু ঘটলো। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই বয়স্ক ব্যক্তির মানুষটার কিছু হলো না, অথচ যে ছেলেটা হেলদি লাইফ লিড করে, এক্সারসাইজ করে, বাইরে কিছু খায় না, তার এটা হলো কেন? প্রশ্ন হচ্ছে, ওই যে ব্লাডটা জমা হয়েছিল পাইপের ভেতরে, ওটা করোনারি আর্টারির মধ্যে যে ওটা জমা হয়েছিল, হয়তো সেই বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে সেটা বাস্ট করেনি। ঠিক আছে, সে হয়তো শরীর খারাপ করেছে, ডাক্তারের কাছে গেছে, গিয়ে ওষুধ খেয়েছে, ঠিক আছে, কিন্তু এটা বাস্ট করেনি। কিন্তু 30 বছরের যে একটা ছেলে, যার হয়তো অল্প জমেছিল, কিন্তু তার ক্ষেত্রে হয়তো সেই ব্লাডটা বাস্ট করে কী করেছে, ওই পাইপের ওই জায়গাটা গিয়ে আটকে দিয়েছে, যার ফলে ব্লাডটা এখান দিয়ে যেতে পারলো না। তাহলে দুটো কন্ডিশন সৃষ্টি হলো। তাহলে ব্লাডটা হলে কি হয়, চেস্টে একটু পেন হবে, একটু ব্যথা হবে, বুকের বাঁ দিকে চিনচিন করবে, কিন্তু কেউ মরবে না। কিন্তু যখন ওই পাইপের ভেতরে যে ব্লাডটা হয়েছিল, সেই ব্লাডটা বাস্ট করে যায়, যার ক্ষেত্রে সেক্ষেত্রে কী হয়, অক্সিজেনযুক্ত ব্লাডটা আর নিকটবর্তী হার্টের সেলে গিয়ে পৌঁছাতে পারলো না। এই ঘটনাটাকে বলা হচ্ছে, যে বাস্ট করে যাওয়ার এই ঘটনাটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক। নাও নেক্সট পয়েন্ট, যে তাহলে মারা যাচ্ছে কেন? আপনি তো বলতেই পারেন যে হৃৎপিণ্ডটা এত একটা বড়, তার একটা পার্টিকুলার এইটুকু সেলের মধ্যে ব্লাড পৌঁছানো না বলে ব্যক্তিটা মারা যাবে। এখানে ব্যাপারটা হচ্ছে হৃৎপিণ্ডটা কী? হৃৎপিণ্ডটা হচ্ছে গিয়ে, আমি কি বলেছিলাম, যে এসএনওর থেকে একটা ইলেকট্রিসিটি তৈরি হয়, যার বিভব প্রভেদ অলিন্দ থেকে নিলয়ের দিকে আসে। এবার একটা ভাবুন, আপনার বাড়িতে কোনো একটা ইলেকট্রিকের সার্কিট আছে, সেই সার্কিটটা তো বিভিন্ন ধরনের স্পেয়ার টেয়ার দিয়ে তৈরি করা হয়। সেই সার্কিটের ভেতরে, সেই সার্কিট বোর্ডের ভেতরে কোনো একটু পার্টিকুলার জায়গায় যদি ডিস্টার্ব হয়ে যায়, বা কোনো একটা আইসি নষ্ট হয়ে যায়, বা কিছু হয়ে যায়, কোনো কিছু স্পয়েলড হয়ে যায়, তাহলে ওই পার্টিকুলার আইসি বা ওই স্পেসটার জন্য টোটাল সার্কিটটার মধ্যে কি হয়,
একটা ব্রেকআপ চলে আসে। ঠিক আছে, ব্রেকআপ চলে আসার মাধ্যমে কী হলো, ওই সার্কিটটাই হৃৎপিণ্ডের যে টোটাল ইলেকট্রিসিটির যে একটা সার্কিটের মতো যে টোটালটা কাজ করছে, তার একটা প্রান্তে যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে ওই জায়গাটা ডিস্টার্বের জন্য টোটাল সার্কিটটাই এফেক্ট হয়ে যায়। তখন কি হয়, তখন ওই ইলেকট্রিক সার্কিটটা টোটাল নষ্ট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট কী হয়, হার্টটা আর পাম্প করতে পারে না, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিটির ওই হার্টটা স্টপ করে যায় এবং ওই ব্যক্তিটির মৃত্যু। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল, যে দুজন মানুষই আছে, একজন খুব হেলদি লাইফ লিড করছে আর একজন মানুষ খুব আনহেলদি লাইফ লিড করছে। দেখা গেল আনহেলদি লাইফ লিড করা লোকটার বয়স প্রায় 50-60 বছর বা 70 বছর, হেলদি লাইফ লিড করা ছেলেটার বয়স হচ্ছে 30 বছর। আনহেলদি লাইফটা হওয়ার ক্ষেত্রে টিউবের মধ্যে ময়লাটা বেশি জমেছে, আর হেলদি লাইফ লিড করা মানুষের টিউবের মধ্যে ময়লাটা কম জমেছে। এক্ষেত্রে কী হতে পারে, ওই যে বললাম, যেহেতু ব্লাড যাওয়ার স্পেসটা অ্যাওটার মধ্যে কম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পেশেন্ট একটু বুকে ব্যথা অনুভব করবে, কিন্তু মরবে না। কোনখানটা হার্ট অ্যাটাক বলে আমরা ডিক্লেয়ার করছি, যখন ওই অ্যাওটার ভেতরে যে ময়লাগুলো জমতে জমতে শুরু হচ্ছে এবং স্প্যাসেসটা ছোটো হচ্ছে, ওইটা যে ওটাকে আমরা বলি ব্লার, ওইটা যখন বাস্ট করে যায় তখন কি করে, পাইপের মধ্যে জায়গাটা কভার করে দেয়, ব্লাড অক্সিজেনযুক্ত ব্লাডটাকে যেতে দেয় না, এইটাকে বলে হার্ট অ্যাটাক। এর ফলে কি হচ্ছে, সেই অ্যাওটার ভেতরে যে অক্সিজেনযুক্ত ব্লাডটা যাচ্ছিলো, সে হার্টের কোনো নিকটবর্তী সেলে পৌঁছাতে পারলো না, এবং পৌঁছাতে পারলো না মনে হলে সেলটার ডেথ হয়ে গেল, সেলটার মৃত্যু ঘটলো। এর ফলে সেলটার মৃত্যু ঘটলো। এই জন্যে আপনারা প্রথম প্রশ্নের উত্তরটা দিয়েছি যে তাহলে কেন বয়স্ক ব্যক্তিরা মনে হয়, বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ওই ব্লাডটা ফাটেনি, কিন্তু কম বয়স্ক ব্যক্তি বা যে হেলদি লাইফ লিড করে তার ক্ষেত্রে ব্লাডটা ফেটে গেছে। তাই জন্যে এই কোনো নেশা করা না সত্ত্বেও বা কিছু না করা সত্ত্বেও এর মৃত্যু ঘটলো, ওর মৃত্যু ঘটলো না। এইবার কি হলো, অক্সিজেনযুক্ত ব্লাডটা যখন হার্টের ওই পার্টিকুলার সেলে পৌঁছালো না, ওই সেলটা পার্টিকুলার ডেথ সেল হিসেবে ঘোষণা ডেথ সেল হিসেবে পরিণত হলো। ওই একটা ডেড সেলটা কী করছে না, হার্টের যে টোটাল সার্কিটটা রয়েছে, দুটো অলিন্দ, দুটো নিলয়, এস এ নোট, এবি নোট, টোটাল যে একটা সার্কিটটা রয়েছে, যে সার্কিটটার ওপর ভেতর দিয়ে সার্কিটটা টোটাল হার্টের মধ্যে দিয়ে সংকোচন প্রসারণ বা ছন্দময়তাটাকে মেনটেন করছে, সেই ছন্দময়তাটা ডিস্টার্ব হয়ে যায়। তখন কি হয়, ওই টোটাল সার্কিটটা ব্রেকআপ হয়ে যায়, হৃৎপিণ্ড তার কাজ করার ক্ষমতা হারায় এবং তখন একটি ব্যক্তির মৃত্যু ঘটে, এবং সেটাকে আমরা হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু বলি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে ব্লাড যেটা ফেটে যাচ্ছে, কোনো কারোর ক্ষেত্রে ফেটে যাচ্ছে, কারোর ক্ষেত্রে কম হওয়া সত্ত্বেও, কারোর ক্ষেত্রে কম হওয়া সত্ত্বেও ফেটে যাচ্ছে, কারোর অ্যাওটার ভেতরে বেশি হওয়া সত্ত্বেও ফাটছে না, এটা কেন? এইটার ওষুধ, এইটার কারণ মেডিকেল সায়েন্সে এখনও পর্যন্ত বার করতে পারেনি। যদি এটা বার করে ফেলতে পারতো, তাহলে যে কাউরই হার্ট অ্যাটাক তো আটকে দিতে পারতো, তাই না? তা ওই যে ব্লাডটা ফাটছে না আর একটা জায়গায় ফেটে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কারোর হাতে নেই। ঠিক আছে, এটা নির্ভর করছে হচ্ছে কি, আমরা কোনটা নির্ভর করতে পারি, যে লাইফস্টাইলটা, যে আপনি ঠিকঠাক জিনিস খান, কোয়ালিটি জিনিস খান, হাইজেনিক জিনিস খান, মদ খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, হেলদি খাবার খাবেন না, একটু ব্যায়াম ট্যায়াম করুন, যেটুকু আমাদের হাতে আছে। কিন্তু দেয়ার ইজ সাম ডিফারেন্স। ওই যে বললাম যে একটা ছেলে সব ঠিকঠাক করে, কোনো আনহেলদি খাবার খায় না, ব্যায়াম করে, নির্দিষ্ট সময় ঘুমায় করে, কিন্তু তার ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। যে হয়তো সব কিছু ধরনের অত্যাচার করে, তার কিছু হচ্ছে না। এটা একটা অনেকটা ওই ভগবানের হাতে ছেড়ে দেওয়ার মতো। কিন্তু প্রিভেনশন বেটার দ্যান কিওর। আমাদেরকে যতটা সাবধানতা আমাদেরকে মেনটেন করতে হবে, কারণ এর থেকে তো বড় কথা কিছু হতে পারে, নিজের সাবধানতা নিজের কাছে। তাহলে আশা করি আপনাদের হার্ট অ্যাটাক বিষয়টাকে যতটা সহজ সম্ভব, এটা ততটা সহজ বিষয় না, তার যতটা সহজ সম্ভব আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাও একবার সামারি করে দিলাম। সেটা হচ্ছে গিয়ে কি, একটা হার্ট আছে, হার্টের মধ্যে দুটো অলিন্দ, দুটো নিলয় আছে। হার্ট কী করছে, পাম্প করছে, সেই পাম্পের মাধ্যমে, ধমনির মাধ্যমে সারা দেহে অক্সিজেন, রক্তগুলোকে সার্কুলেট করছে, সব কাটছে। কিন্তু সারা শরীরে যেমন সে ব্লাডকে সার্কুলেশন করছে, হার্টের নিজস্বরও কিছু রক্তের প্রয়োজন হয়। সেই রক্তটা কোথা থেকে পায়, হার্ট মহাধমনির মাধ্যমে যে ছোটো
ছোটো ছোটো পাইপের মাধ্যমে হার্টের বিভিন্ন অংশে সেলের মধ্যে পৌঁছায়, যেটাকে আমরা করোনারি আর্টারি বলি। এই করোনারি আর্টারিগুলো যদি কোনো জায়গায় কী বললাম যে করোনারি আর্টারির ভেতরে যদি কোনো কারণে ময়লা জমে, সেই ময়লাগুলো আস্তে 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 বড় হতে থাকে এবং কোনো কারণে সেই ময়লার অংশটাকে, যেটাকে আমরা বললাম থিকনেসটা বড় হয়, সেটাকে বললাম ব্লাড। সেই ব্লাডটা যদি ফেটে যায় তখন কি হয়, ওই করোনারি আর্টারি থেকে ব্লাডের আগের অক্সিজেনযুক্ত ব্লাডটা পরবর্তী ব্লাডটাকে কভার করে নিকটবর্তী কোনো সেলে হার্টের কোনো সেলে পৌঁছে দিতে পারে না, যার ফলে কি হয়, সেই হার্টের ওই সেলটার ওখানকার মৃত্যু ঘটে। এই যে ব্লাডটা ফেটে যাচ্ছে, এই কন্ডিশনটা হচ্ছে হার্ট অ্যাটাক। তার রেজাল্টটা কি হচ্ছে, যে অক্সিজেনযুক্ত ব্লাডটা সেই ব্লাডটাকে কভার করে হার্টের ওই সেলটার মধ্যে নিয়ে যেতে পারলো না, ফলে হার্টের কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, হার্টের যে টোটাল এরিয়াটা আছে তার কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় হার্টের কিছু সেলের মৃত্যু ঘটলো। এই মৃত্যু ঘটানোর ফলে কি হয়, টোটাল হার্টটা যে একটা সার্কিটের মতো হলে, সার্কিটের কোনো একটা অংশের আইসি যদি নষ্ট হয়ে যায়, টোটাল সার্কিটটাই যেমন ডিস্টার্ব হয়ে যায় এবং সেই সার্কিটটা ওটা কী বলে, সার্কিটের এগেনস্টে যদি কোনো ইলেকট্রিসিটি বা কোনো বাল্ব বা কোনো কিছু জ্বলার কোনো আলোটা নিভে যায়, সেরকমভাবেই হার্টের ওই পার্টিকুলার একটা নির্দিষ্ট সেলের ইলেকট্রিসিটিটা, হার্টের নির্দিষ্ট একটা সেল নষ্ট হয়ে যাওয়ার পরে টোটাল হার্টের সার্কিটটা নষ্ট হয়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট ব্যক্তিটি কী হয়, কিছুক্ষণ ঝিমিয়ে বুকে পেন হলো, তারপরে কিছুটা ঝিমিয়ে সে মৃত্যুমুখে পতিত হয়। এবং হার্ট অ্যাটাকের দেখবেন সিমটমগুলোই হচ্ছে কী হয়, বুকের বাঁ দিকে ব্যথা হয়, একটু ডিজিনেস লাগে এবং আপার চেস্টের ওপর দিকে পেনটা হয়, দিয়ে আস্তে 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 সে মাথা পড়ে অজ্ঞান অচৈতন্যের মতো হয়ে সে আর কি নিচে পড়ে যায় এবং সে মৃত্যুমুখে পতিত হয়। এবং একটা কন্ডিশন আমি বলে দিলাম যে হেলদি লাইফ লিড করুক বা আনহেলদি লাইফ লিড করুক, আনহেলদি লাইফের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হচ্ছে না, অনেক বয়স হয়ে গেছে কিন্তু হেলদি লাইফ লিড করছে, কম বয়স হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তার কারণটা হচ্ছে গিয়ে তার করোনারি আর্টারির মধ্যে যে পয়জনাস অংশটা আস্তে আস্তে বাড়ছে, সেটা বাড়লেই যে হার্ট অ্যাটাক হবে তা না, সেটা যদি ফেটে যায়, সেই ব্লাডটা যদি ফেটে যায়, সেক্ষেত্রেই সেটাকে হার্ট অ্যাটাক বলে ধরে নেওয়া হয়। বয়স্ক মানুষ যারা হয়তো অতিরিক্ত আনহেলদি লাইফ লিড করছে, তাদের ক্ষেত্রে ব্লাডটা ফাটে না বলে হয়তো তারা বিভিন্ন অত্যাচার করা সত্ত্বেও বেশি বয়সী তাদের মৃত্যু হয় না, অথচ একটা কম বয়সী মানুষ যে সব রকম কিছু নিষ্ঠা পালন করা সত্ত্বেও তার ব্লাডটা ফেটে যাওয়ার ফলে তার মৃত্যু হচ্ছে। আশা করি আপনাদের হার্ট অ্যাটাক সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের দিতে পেরেছি। যতটা পারবেন হেলদি লাইফ লিড করুন, নিজেদেরকে সাবধানতা নিজেদেরকে বজায় রাখুন এবং এই ভিডিওটা ধরুন আপনার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ওপর টপিক নিয়ে যদি কিছু আলোচনা হয় তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। সাধারণ মানুষ, বয়স্ক মানুষ এবং ইয়ং 8 থেকে 80 সবার ক্ষেত্রেই এই ভিডিওটা, হার্ট অ্যাটাকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই সাবধানতাটা অবলম্বন করবেন যতটা আমরা বিপদে এড়িয়ে চলতে পারি। এর আগে তাহলে আমি হার্ট ব্লক সম্পর্কে বললাম, হার্ট অ্যাটাক সম্পর্কে বললাম, এবার যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক বিষয়টা কী, দেখুন, হার্ট হোক ব্রেন হোক, হার্টের অ্যাটাকটা আমি কী বললাম, যে হার্ট যেমন পাম্প করে ব্লাডকে সারা শরীরে পৌঁছে দেয়, হার্টেরও তো কিছু নির্দিষ্ট ব্লাড লাগে, সেরকমই ব্রেনের বিভিন্ন সেলগুলোর মধ্যেও প্রতিনিয়ত ব্লাডের প্রয়োজন হয়, তাই না? আমাদের ব্রেনের মধ্যেও হার্ট থেকে যে ব্লাডটা পাম্প করলো সুপিরিয়র ভেনে কেবল মধ্যে ওপরের দিকে গেল, মহাধমনির মধ্যে ওপরের দিকে গেল, গিয়ে ব্রেনের ছোটো ছোটো যে সেলগুলো আছে সেখানে ছোটো ছোটো আর্টারিগুলোর মাধ্যমে সেই ব্লাডটা সেখানে যায়, গিয়ে সেলটাকে অক্সিজেনটাকে সাপ্লাই করে। এবার সাপোজ ব্রেনের কোনো একটা সেল যদি ব্লাড না পায়, তার মানে অক্সিজেন পাবে না, যার ফলে কি হবে, সেই সেলটার কার্যকারিতা নষ্ট হয়। তাহলে এবার কি ব্রেনটাকে যদি আমরা ভাবি, ব্রেনটাকে ভাবলে আমরা কি দেখছি, যে ব্রেনের আমাদের কী আছে, পার্টগুলো কি, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক, ঠিক আছে? এই যে কতগুলো ভাগ আছে, এটা বাইরের ভাগটা, কিন্তু ব্রেনের ভেতরে যে ব্লাডটা যায়, সেই ব্লাডের মধ্যে অ্যাওটার মধ্যে যে ব্লাডটা যায়, সেই ব্লাডটা দুভাবে স্ট্রোকটা হতে পারে। একটা হচ্ছে হয় অ্যাওটার দেয়ালেটা ফেটে যায়, সেখান থেকে ব্লাড লিক করে, অথবা অ্যাওটার ভেতরে কোনো ময়লা জমা হয়েছে, যার ফলে ব্লাডটা ওই ময়লাটাকে ভেদ করে পরবর্তী অংশে পৌঁছাতে পারছে না, দ্যাট মিনস পরবর্তী সেলে পৌঁছাতে পারছে, ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে ফাটলো কেন? অ্যাওটার ভেতরে যে জিনিসটা ফেটে যায়, সেটা ফাটার কারণ কি? অতিরিক্ত হাই প্রেশারের ফলে হয়তো আর্টারির গাটা সেই চাপটা নিতে পারছে না,
আর ময়লাটা জমার কারণটা কি? ময়লা জমার কারণ ওই যে বললাম আনহেলদি লাইফ লিড করা, হাইপার টেনশন, সমস্ত কিছুর মাধ্যমে ব্লাডের মাধ্যমে যে যত নোংরা কিছু সেখানে যদি সঞ্চয় হয় তাহলে সেইটা একটা সময় যেতে বাধা দেবে। ঠিক মনে করুন একটা কলের পাইপের ভেতর দিয়ে জল যাচ্ছে, সেই কলের পাইপের মধ্যে দিয়ে দুটো জিনিস হতে পারে, হয় কলের পাইপটা ফেটে গিয়ে সেখান থেকে জল লিক হচ্ছে, অথবা কলের পাইপ যেই ভেতর দিয়ে জলটা যাচ্ছে সেই জলের জায়গায় নোংরা জমে সেডিমেন্টেশন করে সেইটা ওই জায়গাটা আটকে দিচ্ছে। তাহলে দুটো কারণে জলটা যেতে পারবে না ঠিক জায়গায়। একটা কারণ হতে পারে কলের পাইপটা ফেটে গিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, অথবা ওই পাইপের ভেতরে কোনো নোংরা জমা হয়েছে যেটা জলকে যেতে বাধা দিচ্ছে। দুটো কারণের জন্যেই জলটা তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না যেখানে সে যেতে চাইছে। বাট ডেস্টিনেশনে পৌঁছাতে না পারলে কী হবে, যে 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 জায়গাটায় ওটার প্রয়োজন সে সেই জিনিসটা পাচ্ছে না, যার ফলে সেই সেলটার কী হচ্ছে, মৃত্যু ঘটছে, সেই সেলটার কী হচ্ছে, ডেথ হচ্ছে। এবার ব্লক সম্পর্কে বলি, সেটা হার্টের ব্রেনের ব্লকের সম্পর্কে বলি। ব্রেনে দু ধরনের স্ট্রোক হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে যেটা বললাম যে অ্যাওটার গাটা ফেটে গিয়ে সেখান থেকে ব্লাড লিক করে, সেটাকে বলা হয় হেমারেজিক স্ট্রোক। সেটাকে কি বলা হয়, হেমারেজিক স্ট্রোক। আর যেটা হচ্ছে গিয়ে ওই অ্যাওটার ভেতরে যে ময়লা বা অন্য কিছু জমার জন্য ব্লাডটা পাস করতে পারছে না, ক্লট হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে, সেই ধরনের স্ট্রোকটা, তার ফলে যে স্ট্রোকটা হয় সেটাকে বলা হয় ইস্কেমিয়া স্ট্রোক। সেটাকে বলা হয় ইস্কেমিয়া স্ট্রোক। তাহলে দু ধরনের স্ট্রোক হয়, একটা স্ট্রোক হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক, যেটা হচ্ছে গিয়ে মাথার মধ্যে অ্যাওটার ফেটে গিয়ে সেখান থেকে ব্লাড লিক করার ফলে। আর একটা স্ট্রোক হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কি, অ্যাওটার ভেতরে ব্রেনে যে রক্তটা যাচ্ছে অ্যাওটার মধ্যে, তার মধ্যে ময়লা জমা হওয়ার ফলে ব্লাডটা না হয়ে সেখানে যে ব্লাডটাকে বাধা দিয়ে দিচ্ছে, তার ফলে যে স্ট্রোকটা হচ্ছে সেটা হচ্ছে ইস্কেমিয়া স্ট্রোক। সাধারণত আমাদের ব্রেনের ডান দিকে যদি স্ট্রোকটা হয় তাহলে আমাদের কি হয়, বাঁ সাইডটা অফ হয়ে যায়। আবার বাঁ দিকে, ব্রেনের বাঁ দিকে যদি স্ট্রোকটা হয় তাহলে আমাদের ডান সাইডটা অফ হয়ে যায়। এবং তার সাথে উপসর্গগুলো কী হয়, এই যে আমরা হাতটা তুলছি, হাতটা দুটো সমানভাবে তুলতে পারবো না, জিভটা বেঁকে যাবে, মুখটা বেঁকে যাবে। তো সুতরাং এইগুলো হচ্ছে গিয়ে মোটামুটি একটা ব্রেন স্ট্রোক সম্পর্কে আমি বললাম। এবং এটা বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণ, ইউনিভার্সাল মেডিকেল সায়েন্সে প্রমাণিত। যদি কোনো একটা ব্যক্তির কোনোবার ব্রেন স্ট্রোক হয়ে থাকে এবং সাময়িকভাবে ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু স্ক্যান করলেই বুঝতে পেরে যাবেন না স্ট্রোক হয়েছে, স্ট্রোকের নেচারটা কী, হেমারেজিক স্ট্রোক না ইস্কেমিয়া স্ট্রোক, সে অনুযায়ী ডাক্তারবাবু ওষুধ দেবেন। যারা নিউরোসার্জন আছেন তারা এইসব বিষয়ে নিয়ে পড়াশোনা করেছেন, তারা সেই ওষুধটা দেবেন। কিন্তু এটাই এটাই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। যদি কোনো একটা ব্যক্তির ব্রেনে কোনো জায়গায় একটা স্ট্রোক হয়, 6 মাস হোক, এবং সাময়িকভাবে ব্যক্তিটি সুস্থ হয়ে গেলেও 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর পরে ওই ব্রেনের যেখানে স্ট্রোক হয়েছিল তারপরে ছোটো ছোটো আবার স্ট্রোক হতে পারে। এবং 100% একটা মানুষ সৃষ্টি হওয়ার পরে, ভগবানের তৈরি একটা মানুষ সৃষ্টি হওয়ার পরে সে নর্মালিভাবে যেভাবে চলছে, কথাবার্তা বলছে, কোনো ব্যক্তির স্ট্রোক হয়ে গেলে 100% কিন্তু সে ঠিক হয় না। হয়তো একটা সাইড অফ হয়ে গেল, ফিজিওথেরাপি করে, ব্যায়াম করে একটা জায়গায় হয়ে এসে গেল, কিন্তু 100% সেই মানুষটি আবার আগের জায়গায় ফিরে আসতে পারে না। তবে এক্সেপশনাল কিছু আছে, একদম যে নেই তা না। তবে এই জিনিসটা, সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক এর প্রধান কারণ তো আমি বলে দিলাম, হাইপার টেনশন হয়, হাই প্রেশার, সেটা একটা বিশাল বড় ম্যাটার করে ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে। এবং হচ্ছে গিয়ে আনহেলদি লাইফ তো একটা ম্যাটার করেই। আর খাবার দাবারটা ঠিক বলতে গেলে ওই অ্যাওটার মধ্যে যে অংশের ময়লাটা জমা হয় সেটা ওই একই কারণের মধ্যে দিয়েই ঘটনাটা ঘটে। তাহলে ওভারঅল আপনাদের যে 3টে টপিক নিয়ে আজকে আলোচনা করলাম, একটা হচ্ছে গিয়ে হার্ট ব্লক, একটা হচ্ছে হার্ট অ্যাটাক, আর একটা হচ্ছে গিয়ে ব্রেন স্ট্রোক। আশা করি এই 3টে জিনিস আমাদের আমাদের সমাজে কম বেশি সমস্ত মানুষের মধ্যে, কম পরিবারে কারোর সাথে না কারোর এই ঘটনাটা ঘটেই চলে এবং ঘটছে। এবং সেদিক থেকে দেখতে গেলে এই ভিডিওটি কিন্তু সবার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং ইম্পর্ট্যান্ট ভিডিও। যতটুকু সহজ সাপেক্ষে আপনাদেরকে বলা যায় যাতে আপনারা বুঝতে পারেন, আমি সেইভাবেই এটাকে এক্সপ্লেন করলাম আপনাদের কাছে। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশান থাকে, আর কিছু কিছু জিনিস এখনও মেডিকেল সায়েন্সে ততটা এগোতে পারেনি। তবুও এখন অনেক ধরনের ওষুধ বেরিয়েছে এবং ডাক্তারবাবুরা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এটাকে চেষ্টা করছে মানুষকে যতটা এটার থেকে রিলিফ দেওয়া যায়। কিন্তু কিছু কিছু ঘটনা আছে সেটা আমাদের হাতের বাইরে। যেমন ওই যেটা বললাম যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ওই যে ব্লাডটা ফেটে যাচ্ছে, ওটা কেন ফাটছে? বেশি ময়লাযুক্ত অ্যাওটার ভেতরে সেটা পারলো না, কম ময়লা যেখানে জমা হয়েছে যে অ্যাওটার মধ্যে, কম বয়সী ছেলের মধ্যে যে হেলদি লাইফ তারটা ফেটে যাচ্ছে। এই জিনিসটা কেন হচ্ছে এটা কিন্তু এখনও মেডিকেল সায়েন্সে বার করাতে পারেনি। যদি বার করতে পারতো,
তাহলে তো হার্ট অ্যাটাক যে কারোর ডাক্তারবাবুরা আটকে দিতে পারতেন, তাই না? তাই এটা একমাত্র নির্ভর করে আমাদের লাইফস্টাইলের ওপরে, আমরা কীভাবে রয়েছি, নিজেদেরকে মেনটেন করছি এবং ঠিকঠাক খাবার টাবার খাচ্ছি। সেটা ব্রেন স্ট্রোকের ক্ষেত্রেও তাই, যে যতটুকু আপনি প্রেশারটাকে ঠিকঠাক রাখুন, এবং প্রেশারটাকে ঠিকঠাক রাখার জন্য আপনাকে নুনটা কম খেতে হবে, বা হেলদি জিনিস যেগুলো আমাদের ব্লাড প্রেশারকে বাড়ায়, রিচ জিনিস যেগুলো ব্লাড প্রেশারকে বাড়ায়, মানে যা জিনিস আমাদের ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে বেশি নর্মালের থেকে, সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো আশা করি 3টে বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, আমি বলতে পেরেছি, এবং আপনাদের যতটা সহজভাবে বোঝা যায় সেটাকে বলার মতো বলেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলেও এটাকে দিচ্ছি, এটা পারলে একটু সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আবার চেষ্টা করছি সামনের দিকে আরও কিছু একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব, যেটা 8 থেকে 80 সবার ক্ষেত্রেই গ্রহণযোগ্য, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে তো কথাই বলুন, আজকে যে ভিডিওটা দেখালাম সেটা তো মেডিকেলের বা 11-12 স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই লাভদায়ক হবে। যদি আপনাদের কিছু কমেন্ট করা থাকে বা কোয়ারিজ থাকে, আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে। ধন্যবাদ।